পরের টপিকসে যাচ্ছি। একটা স্পেশাল প্রিপোজিশন তোমাদের দেখাই, স্পেশাল একটা প্রিপোজিশন দেখাই, সেটা হচ্ছে থ্রু। থ্রু, হ্যাঁ, এই থ্রুটা কোথায় বসে একটু দেখো, এটা একটু আলাদা টাইপ। আমরা দেখলাম যে প্রবেশ করা বোঝাতে টু হলো, যাওয়া বোঝাতে টু হলো, প্রবেশ করা বোঝাতে ইনটু হলো, ভেতরে অবস্থান করা বোঝাতে ইন বা ইনসাইড হলো, বাহিরে অবস্থান বাহিরে বের হওয়া বোঝাতে আউট অফ হলো, এবং বাহিরে অবস্থান করা বোঝাতে আউটসাইড বা আউট হলো। এই যে এতগুলা প্রিপোজিশনের সব ঘটনা যদি একসাথে ঘটে, সবগুলো একসাথে ঘটে, তখন কিন্তু প্রিপোজিশন হিসেবে থ্রু ব্যবহার হবে। কি ব্যবহার হবে বলো তো? থ্রু ব্যবহার হবে। থ্রু মানে আসলে কি বলি শোনো। থ্রু মানে হলো কোনো কিছু যখন অন্য কিছু একটার এক পাশ দিয়ে প্রবেশ করে, তার ভেতর দিয়ে অন্য পাশ দিয়ে বের হয়, এই পুরা ঘটনা একত্রে বোঝাতে থ্রু ব্যবহার করা হয়। আবারও বলি, এখানে দুইটা শর্ত। প্রথম শর্ত, কোনো কিছুর এক পাশ দিয়ে প্রবেশ করতে হবে, আরেক পাশ দিয়ে কি বের হতে হবে। এক পাশ দিয়ে প্রবেশ করতে হবে, আরেক পাশ দিয়ে বের হতে হবে। মনে করো এক পাশ দিয়ে ঢুকছে কিন্তু বের হয় নাই, থ্রু হবে না, ভিতরে থেকে গেলে ইন হয়ে যাবে। কিন্তু যে কোনো এক দিক দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে অন্য দিক দিয়ে বের হয়ে যেতে হবে, এইরকম ঘটনা ঘটলে সেখানে কিন্তু থ্রু হবে। তাহলে প্রথম শর্ত হলো এক পাশ দিয়ে প্রবেশ করবে, আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো অবশ্যই ভেতর দিয়ে যেতে হবে। ভেতর দিয়ে বলতে একবারে মাঝখান দিয়ে বোঝাচ্ছে না, ভেতর দিয়ে বলতে মাঝখান দিয়ে বোঝাচ্ছে না, ভেতর দিয়ে বলতে সীমানার ভেতর দিয়ে গেলেই হবে। মনে করো এই দিক দিয়ে গেছে, তাও থ্রু হবে। এই দিক দিয়ে গেছে, তাও থ্রু হবে। মনে করো এই দিক দিয়ে গেছে, তাও থ্রু হবে, সমস্যা নাই, কিন্তু ভেতর দিয়ে যেতে হবে। কারণ আমি তো অন্য দিক দিয়েও যাইতে পারি। মনে করো যে আমি এ পাশ থেকে এ পাশে যাব, আমি তো উপর দিয়েও যাইতে পারি। উপর দিয়ে গেলে থ্রু হবে না, ভেতর দিয়ে যাইতে হবে। বাস্তব উদাহরণ দেই, শোনো, বাস্তব উদাহরণ দেই। কখনো দেখা যায় যে একটা শহরের ভেতর দিয়ে নদী চলে গেছে, নদীর দুই পাশে শহর, এরকম অনেক শহর আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাহলে এই যে নদীটা শহরের এক পাশ দিয়ে প্রবেশ করছে, শহরের ভিতর দিয়ে অন্য পাশ দিয়ে বের হচ্ছে, তাই না, বের হয়ে গেছে, তাহলে এই ঘটনাটা বোঝাতে কিন্তু থ্রু ব্যবহার হবে। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে টেমস নদী লন্ডন শহরের ভিতর দিয়ে প্রবাহিত, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি দ্য রিভার টেমস ফ্লোস থ্রু দ্য সিটি লন্ডন, হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। আরও একটা বাস্তব উদাহরণ দেই। দেখো যে তোমাদের জানালার ভেতর দিয়ে সূর্যের আলো ঘরের ভেতরে আসে, তাহলে সূর্যটা তো তোমার ঘরের ভিতরে নাই অবশ্যই, তাই না, সূর্যের আলোটা ঘরের বাইরে থাকে, ঘরের বাইরে থেকে জানালার ভেতর দিয়ে ঘরের ভেতরে আসে। সরি, জানালার ভেতর দিয়ে ঘরের ভিতরে আসে। তাহলে কি দাঁড়ালো এখানে, যে সূর্যের আলোটা জানালার এক পাশ থেকে জানালার ভিতর দিয়ে জানালার অন্য পাশে অর্থাৎ রুমের মধ্যে আসলো। এই ঘটনাটাকে বোঝাতে তাহলে কি হবে বলো তো? থ্রু হবে। তাই আমি যদি বলি জানালার ভিতর দিয়ে সূর্যের আলো আসছে, তাহলে এটার ইংলিশ হবে দ্য সানলাইট ইজ কামিং থ্রু দ্য উইন্ডো। তাহলে সম্ভবত থ্রু জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে থ্রু মানে কি, কোনো কিছুর ভেতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে হবে, শর্ত হলো অবশ্যই ভেতর দিয়ে যেতে হবে। যেমন তুমি যদি বলো যে নদীর উপরে সেতু, ধরো পদ্মা সেতু, হুম, তো পদ্মা সেতু বোঝাতে কিন্তু থ্রু হবে না, কারণ সেতুটা নদীর এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশ পর্যন্ত গেলেও সেতুটা কিন্তু নদীর ভেতর দিয়ে যায়নি, নদীর উপর দিয়ে গেছে। কিন্তু যদি টানেল হয়, টানেল যেটা নদীর ভেতর দিয়ে গেছে, তাহলে সেই টানেলের বেলায় কিন্তু কি হবে, থ্রু হবে। সম্ভবত থ্রুটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আজকের লেসনটা একটু বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমরা একটা ক্লাসে এই জিনিসটা শেষ করতে চেয়েছিলাম। তো আমরা প্রায় শেষের দিকে এসেছি। এই পর্যন্ত যারা ধৈর্য নিয়ে দেখেছো তাদের ধন্যবাদ। শেখার আগ্রহ আছে বলেই দেখতেছো। তো আমরা শেষ করি, হ্যাঁ। আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো অ্যারাউন্ড। ওকে, অ্যারাউন্ড মানে কোনো কিছুর চারপাশে বা চারিদিকে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার হবে, চারপাশে বা চারিদিকে হতে হবে। যেমন বাস্তব উদাহরণ দেই, ধরো স্টেডিয়ামের চারপাশে কি থাকে, দর্শকরা থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কলেজের বা ভার্সিটির বা হচ্ছে প্রতিষ্ঠানের চারপাশে, অনেক সময় বাসার চারপাশে কি দেওয়া থাকে, সীমানা প্রাচীর বা দেয়াল দেওয়া থাকে, এই জায়গাগুলোতে তখন অ্যারাউন্ড ব্যবহৃত হবে। তাহলে আমরা অ্যারাউন্ডটা বুঝতে পেরেছি, অ্যারাউন্ডটা এমনিতেও সহজ। তাহলে আমরা যেই 13টা প্রিপোজিশনের কথা বলেছিলাম সম্ভবত আমরা শেষ করে ফেলেছি। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে ফেলি সর্বশেষবারের মতো। দেখো,
দেখো, আমি যখন কোনো কিছুর দিকে যাব তখন কিন্তু টু হবে, যখন আমি প্রবেশ করব তখন ইনটু হবে, যখন আমি ভেতরে অবস্থান করব তখন ইন অথবা ইনসাইড হবে, আমি যখন বের হয়ে যাব তখন আউট অফ হবে, আর আমি যখন ফেরত যাব তখন কিন্তু ফ্রম হবে। ভিতরে অবস্থান করলে যেমন ইন অথবা ইনসাইড হবে, বাহিরে অবস্থান করলে আউট অথবা আউটসাইড হবে। আমি যদি কোনো কিছুর উপরে আছে দেখি যে স্পর্শ অবস্থায় উপরে আছে, তাহলে কিন্তু অন হবে। আর যদি মাঝখানে ফাঁকা রেখে উপরে থাকে কিন্তু উপরের জিনিসটা স্থিতিশীল থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাভব হবে। আর উপরের জিনিসটা যদি গতিশীল হয়, মাঝখানে ফাঁকা রেখে উপরের জিনিসটা যদি গতিশীল হয়, তাহলে ওভার হবে। আর স্পর্শ অবস্থায় নিচে থাকলে আন্ডার হবে, মাঝখানে ফাঁকা রেখে নিচে থাকলে বিলো হবে। আর কোনো কিছুর চারপাশে বা চারিদিকে বোঝাতে অ্যারাউন্ড হবে। আশা করি এই 13টা প্রিপোজিশনের বেসিক যে ব্যবহার, কমন যে ব্যবহারটা, সেটা তোমরা জেনেছো। তবে তোমরা যদি এটা মনে করো যে তোমরা প্রিপোজিশন শিখে ফেলেছো, এটা ভুল করবে। কেননা এই যে প্রিপোজিশনগুলোর কথা বললাম, এটা প্রিপোজিশনের বেসিক ব্যবহার। অর্থাৎ তোমার কাছে মনে হতে পারে হয়তো উপরে বোঝাতে অন বসে, কিন্তু আরও কমপক্ষে 10-12টা ক্ষেত্র আছে যেই জায়গাগুলোতে অন বসে। হ্যাঁ, তুমি মনে করতেছো হয়তো ওভার মানে খালি ওই এক জায়গাতেই বসে, না, ওভার আরও আরও অনেকগুলো জায়গা আছে যেখানে ওভার বসে, আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আন্ডার বসে। ওই প্রিপোজিশনের অ্যাডভান্স ব্যবহারগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকো তোমরা। আর আমাদের ই কলেজ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ই কলেজের পেজ আছে, পেজটা একটু ফলো করে দিও, বন্ধুদের ইনভাইট করো। আর স্পেশালি আমাদের যে ই কলেজ গ্রুপটা আছে সেই গ্রুপে তোমাদের বন্ধুদের অ্যাড করে দিও। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সালাম।